নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শ্রীলা বিশ্বাস, সহশিক্ষিকা, রসায়ন, বেথুন কলেজিয়েট স্কুল, ক্লাস 10। আজ আমরা ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এই অংশটি একসাথে পড়াশোনা করব। চলো তাহলে শুরু করা যাক। পরিবেশের জন্য ভাবনা, ক্লাস 10। তো আজকের এই পরিবেশের জন্য ভাবনা এই বিষয়টি পড়তে গিয়ে ছোট্ট করে একটু আলোচনা করে নিই যে পরিবেশ বলতে আমরা কি বুঝি। দেখো, আমাদের চারপাশে যা কিছু আছে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জড় জগৎ, সবকিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমরা যেখানে থাকি তার আশপাশে যা কিছু আছে সবই আমাদের এই পরিবেশের অন্তর্গত। আজকে আমরা এই যে জড় পরিবেশ, যার মধ্যে মাটি, আলো, জল, বাতাস ইত্যাদি গুলো পড়ে, তার মধ্যে বাতাসের যে অংশটি সেটা নিয়ে আলোচনা করব। আমাদের চারপাশে একটা অদৃশ্য চাদরের মতন বিছিয়ে আছে, যার নাম হচ্ছে বায়ুমণ্ডল। সেই বায়ুমণ্ডলের বিভিন্ন বিভাগ, তাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আজকের আমাদের এই প্রথম পর্বে। চলো ক্লাস 10 শুরু করি। প্রথমেই যেটা পড়ে নেব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। বায়ুমণ্ডলকে আমরা বিভিন্ন স্তরে ভাগ করেছি। এই যে বায়ুমণ্ডল, এটা আমাদের পৃথিবীর চারপাশে একটা অদৃশ্য চাদরের মতন ছেয়ে রয়েছে, তাই তো? যত আমরা উপরের দিকে যাই, অর্থাৎ যত উচ্চতা বাড়ে, বাতাসের যে উপাদান তার পরিমাণ কমতে থাকে। বাতাসের উপাদান কি কি তোমরা জানো? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি। তা এবার যত আমরা উপরের দিকে যাব, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাচ্ছি, তত এই উপাদানগুলির যে ঘনত্ব সেটা কমতে থাকে। আমরা বলতে পারি অন্য কথায় যে বায়ুমণ্ডলের উপাদানের প্রায় 75% থাকে ভূপৃষ্ঠের কাছাকাছি। সেটা কেন বলতো? সেটা হচ্ছে ওই মাধ্যাকর্ষণের জন্য। এবার যত উপরের দিকে যাব, মাধ্যাকর্ষণ শক্তি তত কমতে থাকে, ফলত বায়ুর ঘনত্ব যত উপরের দিকে যাব তত কমতে থাকে। তাহলে যদি ঘনত্ব কমে যায়, ঘনত্বের সাথে চাপের কি সম্পর্ক? ঘনত্ব কমলে চাপও কমে যাবে, কেমন? তাহলে উপরের দিকে যত উঠবো তত উচ্চতা বাড়বে, তত বাতাসের চাপ কমবে। এবার যদি উষ্ণতার সাথে কি সম্পর্ক ভাবি, তাহলে আমরা দেখব যে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত প্রথমে উষ্ণতা কমে যায়, তারপরে আস্তে আস্তে উষ্ণতা বাড়ে, আবার কমে, আবার বাড়ে। তো এই পুরো যে ব্যাপারটাই, যে উচ্চতার সাথে উষ্ণতার কি পরিবর্তন ঘটে, সেই অনুযায়ী আমরা বায়ুমণ্ডলকে 5টি ভাগে ভাগ করেছি। সেই 5টা ভাগই হচ্ছে কি কি সেগুলো আমরা জানবো। দেখো, প্রথমেই আসি। এই হচ্ছে আমাদের পৃথিবী। তোমরা বুঝতে পারছো, পৃথিবীর ওপরে প্রথম যে স্তরটা তার নাম হলো ট্রোপোস্ফিয়ার। প্রথম যে স্তর তাকে বলছি আমরা ট্রোপোস্ফিয়ার। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দ্বিতীয় স্তরের নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তৃতীয় স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। চতুর্থ স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। আর একদম শেষে বা একদম সর্বোচ্চ স্তরে রয়েছে এক্সোস্ফিয়ার। এই 5টা স্তরের নাম আমাদেরকে শিখতে হবে। তাহলে প্রথম স্তরটির নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তার উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে আছে মেসোস্ফিয়ার, তারপরে আছে থার্মোস্ফিয়ার, যার অপর একটি নাম আয়োনোস্ফিয়ার, আর সব শেষে আছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে? এবার প্রত্যেকটা স্তরের কথাই আমরা আলাদা আলাদা করে পড়বো। দেখো, একদম প্রথম যে স্তরটার নাম আমি তোমাদের বলেছিলাম সেটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে সেই বায়ুমণ্ডলের স্তর যেখানে তুমি আমি সবাই থাকি। অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তরটি, সেটা ভূপৃষ্ঠের কাছাকাছি যে স্তরটি রয়েছে সেটার নামই হচ্ছে ট্রোপোস্ফিয়ার। মোটামুটি ভূপৃষ্ঠ থেকে শুরু করলে 15-16 কিলোমিটার উপরের দিকে যদি যাওয়া যায়, তাহলে এটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ারের পরিধি। মানে এতটা অঞ্চল জুড়ে ট্রোপোস্ফিয়ার বিস্তার লাভ করেছে। এবার যদি বলি যে এখানকার বৈশিষ্ট্য কি, তুমি বলতে পারবে এখানে বাতাসের বিভিন্ন উপাদান প্রচুর পরিমাণে রয়েছে। এখানে অক্সিজেন রয়েছে, তাই আমরা শ্বাস নিতে পারি। কার্বন ডাই অক্সাইড রয়েছে, সেই জন্য গাছপালা তাদের সালোক সংশ্লেষ ক্রিয়া চালায়। এছাড়াও এখানে যেটা রয়েছে, এখানে প্রচুর পরিমাণ ধুলোবালি, জলীয় বাষ্প, বিভিন্ন গ্যাসীয় উপাদান রয়েছে। এখানে ঝড় হয়, জল হয়, বৃষ্টিপাত হয়, বজ্রপাত হয়। এই বিভিন্ন প্রাকৃতিক যে ঘটনাগুলো সবকিছুই ট্রোপোস্ফিয়ারে ঘটে। এই ঝড় বৃষ্টি, সুনামি ইত্যাদি এখানে হয় বলে এই পার্টিকুলার স্তরের নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। তোমাদের এই নামটা মনে রাখতে হবে। ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল, তার কারণ ট্রোপোস্ফিয়ারে বা বায়ুমণ্ডলের এই স্তরে বেশিরভাগ সময়ে ঝড়, জল, বৃষ্টি, মেঘ, বজ্রপাত ইত্যাদি নানা প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে, তাই জন্য এর নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। কেমন? আচ্ছা, এবার
এটা মনে রাখবে যে এই ট্রোপোস্ফিয়ার আসলে এই যে ভূপৃষ্ঠের জলচক্র এবং উষ্ণতা দুটোই নিয়ন্ত্রণ করে। এবার বলি যে জলচক্র বলতে কি বুঝি। জলচক্র হচ্ছে, দেখো আমাদের পৃথিবীর উপরে যে জলরাশি রয়েছে সেটা সূর্যের তাপে প্রথমে বাষ্পীভূত হয়, তোমরা জানো, তারপরে সেটা আকাশে যায়, মেঘ হয়, তারপরে সেটা আরো মেঘ একসাথে জমে যায়, তখন সেটা ভারী হয়, তারপরে বৃষ্টি হয়ে নিচে নেমে আসে, ভূপৃষ্ঠে আবার নেমে আসে এবং আবার সেই জলাশয়ে আবার ভরে যায়, তাই তো? তাহলে জলাশয়ের জল একবার উপরে গেল, আবার বৃষ্টি হয়ে নিচে নেমে আসলে এই চক্রাকার যে আবর্তন, এটাকেই বলা হয় জলচক্র। এটা কোথায় হয়? ট্রোপোস্ফিয়ারের, এটা অন্যতম বৈশিষ্ট্য। এবার বলবো উষ্ণতার কথা। ট্রোপোস্ফিয়ারের যত ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে আমরা উঠতে যাব তত দেখব যে এখানকার যে তাপমাত্রা সেটা কমতে থাকে। যেমন ধরো আমি এখানে কলকাতায় বসে তোমাদের সাথে এই ক্লাসটা করছি, যে দার্জিলিং এ বসে পড়ছো তার নিশ্চয়ই মনে হচ্ছে যে তাপমাত্রাটা, সেখানকার তাপমাত্রা কেমন হবে, সেখানকার তাপমাত্রা কম, অর্থাৎ উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায়। এটা ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এমনকি দেখো একদম উপরের দিকে স্তরের উষ্ণতা কত দাঁড়ায়, উপরের দিকে স্তরের উষ্ণতা দাঁড়ায় -56 ডিগ্রি সেন্টিগ্রেড, -56 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এটা আমরা মনে রাখবো। কি কি মনে রাখবো তাহলে ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্যের মধ্যে? তোমাদেরকে কি কি বললাম? একটা তো বলেছে এর বিস্তার, দ্বিতীয় বলেছে একে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়, আর এর উষ্ণতা যত ওপরের দিকে আমরা যাব তত কমতে থাকে। কেমন? আর একটা কথা যেটা আমরা জানবো তার নাম হচ্ছে ট্রোপোপজ। ট্রোপোপজ, ট্রোপোপজ কি, এটা নিয়ে তোমাদের প্রায় প্রশ্ন আসে। দেখো ট্রোপোস্ফিয়ারের একদম উপরে আর ট্রোপোস্ফিয়ারের উপরের যে অংশ তার নাম কি বলো? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন সীমা, তার মাঝখানের যে অঞ্চল, সেখানে উচ্চতা বাড়লেও উষ্ণতা কোনো রকম পরিবর্তন হয় না, অর্থাৎ উচ্চতা বাড়লেও উষ্ণতা একই থাকে, কনস্ট্যান্ট থাকে, সেই অঞ্চলটাকেই বলবো আমরা ট্রোপোপজ। অর্থাৎ ট্রোপোস্ফিয়ার শেষ হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, সেই জায়গাটাকে আমরা বলবো ট্রোপোপজ। তাহলে এই তিনটে অংশ তোমরা অবশ্যই মনে করে রাখবে। যেটা 1 নম্বর হচ্ছে একে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়, উষ্ণতার কি পরিবর্তন ঘটে, আর 3 নম্বর হচ্ছে ট্রোপোপজ বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, এই অবধি বোঝা গেল। আমরা এবারে যাব ট্রোপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য যখন আমরা দেখব, দেখো এক তো হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের উপরে অবস্থিত, এটা এতক্ষণে বুঝে গেছো। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারের ওপর থেকে মোটামুটি 45 কিলোমিটার অব্দি যদি যাওয়া যায় তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ারের ততদূর বিস্তার। স্ট্র্যাটোস্ফিয়ারের সময় এই জায়গাতে এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যেহেতু বাতাস খুব কম, ধুলোবালি খুব কম, সেজন্য এখানে এই প্রাকৃতিক ঘটনাগুলো কোনোটাই ঘটে না, সেজন্য এই স্তরকে বলা হয় শান্ত মণ্ডল। কেমন? তাহলে শান্ত মণ্ডল কাকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। তাহলে শান্তমণ্ডল কাকে বলে, ক্ষুব্ধমণ্ডলের নাম কি, এগুলো তোমাদের আসে প্রশ্নে। কেমন? তাহলে শান্তমণ্ডল কাকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে বাতাস খুব কম, ফলত জলবায়ুর যে পরিবর্তন সেগুলো এখানে কোনো রকম কিছু আমরা দেখতে পাবো না। এখানে ধূলিকণা খুব কম উপস্থিত, জলীয় বাষ্প খুব কম থাকে, খুব কম পরিমাণ বাতাস থাকে, ফলত এখানে কোনো রকম কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় না। সেই জন্য এই স্তরকে বলা হয়, কি বলা হয়? শান্তমণ্ডল। আর তাছাড়া আরো সুবিধা হচ্ছে এই শান্তমণ্ডল হওয়ার কারণে এখানে জেট প্লেনগুলি যাতায়াত করে। ঠিক আছে, এই স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে। তাহলে তোমাদের প্রশ্ন থাকে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেনগুলি যাতায়াত করতে পারে। এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে ওজোন গ্যাসের একটি স্তর থাকে। ওজোন গ্যাসের একটি স্তর, ওজোন গ্যাসের সংকেত তোমরা জানো, O3, ওজোন গ্যাস। হ্যাঁ, ওজোন গ্যাস হচ্ছে অক্সিজেনের একটা রূপভেদ, এবং এই যে ওজোন স্তরটা যেটা থাকে সেটা নিয়ে আরো বিস্তারিত ভাবে আমি একটু পরেই আলোচনা করব। শুধু আপাতত এটা তোমরা মনে রাখো যে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত হচ্ছে ওজোনোস্ফিয়ার, সেই জন্য ওজোন স্তর এখানে থাকে, সেই জন্য অনেক সময় স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। এবারে উষ্ণতার কথাটা বলবো। তোমাদের বলেছিলাম যে উচ্চতা আর উষ্ণতার পরিবর্তন করে করে এই স্ফিয়ার গুলোকে নাম দেওয়া হয়। এবার এখানে যেটা দেখা যায়, দেখো ট্রোপোস্ফিয়ারে কি বলেছিলাম, যত উচ্চতা বাড়বে উষ্ণতা তত কমতে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে ঠিক উল্টো ঘটনাটা হয়, যত উচ্চতা বাড়বে উষ্ণতাও তত বৃদ্ধি পেতে থাকে। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন টেম্পারেচার ছিল 55-56 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বেড়ে হয় 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসে। ঠিক আছে,
তাহলে যদি স্ট্র্যাটোস্ফিয়ারের কথা বলা হয় তাহলে 1 নম্বর আমরা মনে রাখবো যে এর অপর নাম হচ্ছে শান্তমণ্ডল, দ্বিতীয় আমরা মনে রাখবো একে ওজোনোস্ফিয়ার নামেও ডাকা হয়, 3 নম্বর আমরা মনে রাখবো এখান থেকে জেট প্লেন চলে, আর 4 নম্বর আমরা মনে রাখবো যত আমরা উপরের দিকে যাব উষ্ণতা স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে তত বৃদ্ধি পেতে থাকবে। এবার আসবো একটা ছোট্ট শব্দ, তার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ঊর্ধ্ব সীমানা আর মেসোস্ফিয়ারের যে নিম্ন সীমানা তার যে মাঝের অঞ্চল সেখানে উষ্ণতা একদমই বৃদ্ধি পায় না বা হ্রাস পায় না, উষ্ণতা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, উচ্চতা বাড়ছে কিন্তু উষ্ণতা একই থাকছে, তাকে আমরা বলবো স্ট্র্যাটোপজ। তাহলে স্ট্র্যাটোপজ কাকে বলে 1 নম্বরের প্রশ্নের উত্তর রেডি করবে তোমরা। নেক্সট আমরা আসি মেসোস্ফিয়ারে। দেখো মেসোস্ফিয়ার হচ্ছে তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের যে উপরি অঞ্চল সেটাতে মেসোস্ফিয়ার অবস্থিত। এইখানে মেসোস্ফিয়ারের ক্ষেত্রে জানো তো যত আমরা উপরের দিকে উঠি তত উষ্ণতা আবার কমতে থাকে, হ্রাস পেতে থাকে। হ্রাস পেতে পেতে এই অঞ্চলের উষ্ণতা দাঁড়ায় প্রায় -100°C। -100°C হয়ে যায় এর তাপমাত্রা। ঠিক আছে, এই জন্য এটিকে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল বলা হয়। খুব প্রশ্ন থাকে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম লেখো, তোমার উত্তর হবে মেসোস্ফিয়ার। এখানে খুব সামান্য পরিমাণ বাতাসের উপাদান থাকে যেমন নাইট্রোজেন, অক্সিজেন, O2+, NO+ ইত্যাদি। আর এটি কি বললাম তোমাদের, এটি হচ্ছে শীতলতম অঞ্চল। উচ্চতার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। আর মনে রেখো এই যে উল্কাপাত হয় সেগুলো তো ভীষণ গরম অবস্থায় থাকে, উত্তপ্ত অবস্থায় থাকে। এবার যখন এরা মেসোস্ফিয়ারের ওপর দিয়ে পৃথিবী পৃষ্ঠে যদি আছড়ে পড়তে চায় তাহলে তো একটা বড় বিপর্যয় হয়ে যেত, কিন্তু মেসোস্ফিয়ারের উষ্ণতা এতটাই ঠান্ডা ওই -100°C এসে এরা ভস্মীভূত হয়ে যায়। তাহলে পৃথিবী বড় সড়ো রকমের বিপর্যয়ের হাত থেকে মুক্তি পায়। ঠিক আছে, তাহলে মেসোস্ফিয়ারের কাজ তোমরা জানলে। নেক্সট আমরা আসবো যে স্তরে, তার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। তার আগে বলিনি মেসোপজ কাকে বলে। তাহলে মেসোস্ফিয়ারের উপরি অঞ্চল এবং থার্মোস্ফিয়ারের যে সর্বনিম্ন অঞ্চল যেখানে উচ্চতা বাড়লেও উষ্ণতা একই রকম থাকে তাকে আমরা বলে থাকি মেসোপজ। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা আসবো থার্মোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারের উপরি অঞ্চল যেটা সেটার নামই হলো থার্মোস্ফিয়ার। নাম শুনেই বুঝতে পারছো যে এখানে যথেষ্ট গরম থাকবে। সত্যিই তাই, বিভিন্ন রকম কসমিক রে এবং অন্যান্য রশ্মির প্রভাবের জন্য এই স্তর যথেষ্ট গরম থাকে। এই স্তরের উষ্ণতা বাড়তে বাড়তে প্রায় 1200°C কাছাকাছি চলে যায়। বুঝতে পারছো কি প্রচন্ড গরম এখানে। এখানে বাতাস থাকে না, তাই আকাশ এখান থেকে কালো দেখায়, আকাশ এখানে কালো দেখায়। এত গরমে গ্যাসের যে অণুগুলো সেগুলো সবসময় আয়নিত অবস্থায় থাকে। এই গ্যাসের আয়ন পাওয়া যায় বলে এই স্তরের অপর একটি নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারের অপর নাম আয়নোস্ফিয়ার কেন, সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাথায় রেখো। গ্যাসের অণুগুলি এই জায়গায় ওই অত উত্তপ্ত অবস্থায় আয়নিত হয়ে যায় বলে এই স্তরকে বলা হয় আয়নোস্ফিয়ার। আর কি, আর দুটো ইম্পর্টেন্ট জায়গা, 1 নম্বর হচ্ছে এই অঞ্চলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, সেজন্য আমরা বাড়িতে রেডিও শুনতে পাই, টেলিযোগাযোগ করতে পারি। এছাড়া এই স্তরে মেরু জ্যোতিও দেখা যায়। মেরু জ্যোতি মানে সুমেরু প্রভা, কুমেরু প্রভা তোমরা জানো, সেই মেরু জ্যোতি আমরা থার্মোস্ফিয়ারতে দেখতে পাই। এই প্রশ্নও আসে মেরু জ্যোতি কোথায় দেখা যায়, রেডিও তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হয়, কোথা থেকে আকাশ কালো দেখায় ইত্যাদি। ঠিক আছে, থার্মোস্ফিয়ারের যে পরবর্তী অংশ যে গ্যাসীয় স্তর তার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। এবার আমরা এক্সোস্ফিয়ার নিয়ে কথা বলবো। এই স্তরের বিন্যাস মহাশূন্য পর্যন্ত মনে করা হয়, অর্থাৎ থার্মোস্ফিয়ারের ওপর থেকে এই যে শুরু হয় সেটা মহাশূন্য পর্যন্ত মনে করা হয় যে এর বিস্তার। এই অঞ্চলে খুব সামান্য পরিমাণ হাইড্রোজেন, হিলিয়াম থাকে। আর এই অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন ইত্যাদি স্থাপন করা যায়। ঠিক আছে, এই ছিল তাহলে আমাদের 5টা স্তর এবং এই 5টা স্তরের বিভিন্ন বৈশিষ্ট্য। দেখো এখান থেকে যেহেতু খুব ছোট্ট ছোট্ট এক কথার প্রশ্ন আসবে, 5টা স্তর যেহেতু রয়েছে সেজন্য গুলিয়ে ফেলার জায়গাটা অনেকটাই বেশি, কিন্তু যখনই তোমরা পড়বে আমি যেরকম পয়েন্ট করে লিখে দিয়েছি ঠিক তেমনি করে তোমরা এক একটা স্তর এবং তাদের কি বৈশিষ্ট্য, সবচেয়ে বেশি বৈশিষ্ট্য কোনগুলো, কোনটা শান্তমণ্ডল, কোনটা ক্ষুব্ধমণ্ডল, কোনটা আয়নোস্ফিয়ার, কোনটা ওজোনোস্ফিয়ার, এইগুলো পয়েন্ট ওয়াইজ লিখে লিখে পড়বে, তাহলে দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা যেটাই আসবো, যেটা তোমাদের একদম প্রথম থেকে বলছি যে কিভাবে আমরা স্তরগুলোকে ভাগ করি টেম্পারেচার ওয়াইজ, তার একটা গ্রাফ দেখাবো। দেখো এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এটা হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা রয়েছে। উষ্ণতাটা এখানে বুঝতে পারছো মাইনাসে, এখানে 0 ডিগ্রি থেকে এই পাশে আস্তে আস্তে এখানে এটা হচ্ছে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি থেকে -100°তে আসছে, অর্থাৎ এই পাশে টেম্পারেচার
কমছে, এপাশে টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে। এবার দেখো এখানে, আর এইটা হচ্ছে উচ্চতা, এটাকে বলা হচ্ছে হাইট, ঠিক আছে? তাহলে টেম্পারেচার হাইট, এই যে গ্রাফটা সেখানে দেখো এই যে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার একদম নিচের যে স্তর সেটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তোমরা জানো ট্রোপোস্ফিয়ারে টেম্পারেচার কি হচ্ছে, এ পাশে আসছে, মানে টেম্পারেচার কমছে। বুঝতে পেরেছো? এই অবধি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তারপরে ট্রোপোপজে টেম্পারেচার একদম সেম থাকছে, একই রকম থাকছে। তারপরে কি হচ্ছে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, টেম্পারেচার বাড়তে থাকছে, এদিকে যাচ্ছে মানে টেম্পারেচার বাড়ছে। কেমন? তারপরে দেখো কি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারের পরে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের তাপমাত্রা কমতে 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 কোথায় চলে এলো, প্রায় -100°C কাছাকাছি চলে এলো। মেসোস্ফিয়ারের পরে থার্মোস্ফিয়ার এবং তারও উপরে আছে এক্সোস্ফিয়ার। তোমাদের বলেছি এই স্তরে উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ থার্মোস্ফিয়ারেও টেম্পারেচার বাড়বে, তারপরে দেখো এক্সোস্ফিয়ার আছে, সেই এক্সোস্ফিয়ারে গিয়েও টেম্পারেচার বাড়বে। তাহলে এই হাইট আর টেম্পারেচার গ্রাফ থেকে আমাদের এটা পুরো পরিষ্কার যে কোন স্তরে উষ্ণতা কমছে, কোন স্তরে উষ্ণতা বাড়ছে। তাহলে প্রথমে কি হয়, প্রথমে ট্রোপোস্ফিয়ার উষ্ণতা কমতে থাকে, তারপরে উষ্ণতা বাড়ছে, তারপরে মেসোস্ফিয়ারে গিয়ে আবার উষ্ণতা কমছে, এবং তারপরে আলটিমেটলি থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারে গিয়ে উষ্ণতা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আশা করবো এই অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আমরা এর পরবর্তী অংশে আসবো এবার। ওজোন স্তর, যেটা নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে পরে আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করব। ওজোন স্তর, ওজোন হচ্ছে অক্সিজেনের একটা রূপভেদ। অক্সিজেনের সংকেত কি তোমরা সবাই জানো, অক্সিজেনের সংকেত হচ্ছে O2, আর ওজোনকে আমরা কিভাবে লিখি, O3। অক্সিজেনের মধ্যে কি থাকে, অক্সিজেনের দুটো পরমাণু থাকে, ওজোনের মধ্যে অক্সিজেনের 3টে পরমাণু থাকে, ঠিক আছে? এবার এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তরটা থাকে, সেই ওজোন স্তরের একটা বিশেষ কাজ আছে। সূর্য থেকে বিভিন্ন রশ্মি পৃথিবীতে আসে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইউভি রে, যেমন আলট্রা ভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি না জীবজগতের জন্য ভালো, না জড় জগতের জন্য ভালো। এগুলো যদি আমাদের সরাসরি আমাদের স্কিনে এসে পড়তো, তাহলে আমাদের স্কিনের নানান রকম অসুখ দেখা যেত, এবং আমাদের প্রকৃতিতেও বিভিন্ন রকম সমস্যা দেখা যেত। সেই হার্মফুল যে রেটা, তার থেকে সরাসরি আমাদেরকে কে রক্ষা করে বলতো, আমাদের রক্ষা করে ওজোন স্তর। এবার এই ওজোন স্তর কোথায় রয়েছে, ওজোন স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। এবার আমি তোমাদের একটু দেখাবো যে এই ওজোন স্তর বা এই ওজোন তৈরি হয় কিভাবে, সেটা একটু ভালো করে দেখো তোমরা। প্রথমে কি হয় দেখো, প্রথমে এই যে অক্সিজেন O2, তারা কি করে, ইউভি রে সংস্পর্শে, তোমাদের একটু আগে বলেছি যে ইউভি রে সেগুলো সূর্য থেকে ক্রমশ পৃথিবীর দিকে আসে। তাহলে এই যে ইউভি রে, ছোট ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট ইউভি রে 240 ন্যানোমিটার এর কাছাকাছি যখন এটা আসে, এটা হচ্ছে ল্যাম্ডা, তখন কি হয়, এই অক্সিজেন দুটো অক্সিজেন পরমাণুতে ভাগ হয়ে যায়। তাহলে কি হলো, তাহলে প্রথম অক্সিজেন গ্যাস, তার উপরে যখন ইউভি রে এসে পড়লো, তখন অক্সিজেন যে অণুটা, সেই অণুটা দুটো পরমাণুতে ভাগ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এবার একটা অক্সিজেন পরমাণু অপর একটা অক্সিজেন অণুর সাথে জোট বাঁধলো, একটা অক্সিজেন অণুর সাথে একটা অক্সিজেন পরমাণু জোট বাঁধলো, বেঁধে কি তৈরি করলো বলতো, O3 তৈরি করলো। কি তৈরি করলো, ওজোন তৈরি করলো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ওজোন তো তৈরি হয়ে গেল। ওজোন তৈরি হওয়ার পরে তখনও ইউভি রে আছে। এবারে ইউভি রে সংস্পর্শে যখন ওজোন আসে, তখন সেও কি করে, সেও ভেঙে যায়। ভেঙে গিয়ে কি তৈরি করে, ভেঙে গিয়ে তৈরি করে O2 আর একটা অক্সিজেন। ঠিক আছে? এইবার এই যে অক্সিজেন পরমাণু কি তৈরি হলো, একটা অক্সিজেন অণু তৈরি হলো, একটা অক্সিজেন পরমাণু তৈরি হলো। এবার এই অক্সিজেন পরমাণু আবার একটা ওজোন অণুর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করলো, দুই অণু অক্সিজেন। বোঝা গেছে? দেখ, এখান থেকে ছবিটা দেখলেও তোমরা বুঝতে পারবে, ইউভি রে আসছে, অক্সিজেন এটা অণু, তারা ভেঙে গেল, এই একটা অক্সিজেন পরমাণু, এই একটা অক্সিজেন পরমাণু। এই অক্সিজেন পরমাণু আবার একটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে ওজোন তৈরি করলো। আবার এপাশে আরেকটা যে ওজোন অক্সিজেন পরমাণু ছিল, সে আবার একটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, ওজোন অণু তৈরি করলো। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা ভীষণই সিম্পল। প্রথমে অক্সিজেন অণু রয়েছে, অক্সিজেন অণুর মধ্যে দুটো অক্সিজেনের পরমাণু রয়েছে। ইউভি রে আসার পর তারা ভেঙে গেল অক্সিজেন পরমাণুতে। অক্সিজেন পরমাণু আবার একটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে O3 বা ওজোন অণুতে পরিণত হলো। হয়েছে? এবারে ওজোন কি করে, ওজোন আবার
ওজোন অণু ওই একই ইউভি রে শোষণ করে একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন অণুতে পরিণত হলো। যে অক্সিজেন পরমাণুটা তৈরি হয়েছিল সে আবার একটা ওজোন অণুর সাথে যুক্ত হয়ে দু অণু অক্সিজেন তৈরি করলো। তাহলে এখান থেকে তুমি কি বুঝলে? যে অক্সিজেন অণু ক্রমাগত ওজোন অণুতে পরিণত হয়, ওজোন অণু ক্রমাগত অক্সিজেন অণুতে পরিণত হয়। এইভাবে অক্সিজেন এবং ওজোনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়, একটা ভারসাম্য রক্ষা হয়, যার ফলে এই ওজোন অণুর যে ঘনত্ব সেটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে? এবার সেটা হচ্ছে 1982 সাল। 1982 সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী, তার নাম জো ফোরম্যান, তিনি খেয়াল করলেন যে আন্টার্কটিকার উপরের যে আকাশ, সেখানে তার যে ওজোন লেয়ার, সেখানে সেই ওজোন লেয়ারটার মধ্যে কিছু মনে হয়েছে তার যে ওজোন লেয়ারটা একটু পাতলা হয়ে গেছে। এবার তারপরে বিজ্ঞানীরা আরো দেখলেন, সেটা নিয়ে আরো গবেষণা করলেন, করে নাসা থেকেও এটাকে বলা হলো যে হ্যাঁ, উনি ঠিকই দেখেছেন, ওজোন লেয়ার আসলে বিভিন্ন জায়গায় পাতলা হয়ে যাচ্ছে। এই বিভিন্ন জায়গায় ওজোন লেয়ারের ঘনত্ব যে কমে যাচ্ছে, এটাকেই বলা হয় ওজোন স্তরের ক্ষয় বা ওজোন লেয়ারের ডিপ্লিশন। এবারে তোমাদের আগেই বলেছি যে ওজোনের পার্টিকুলার কিছু কাজ আছে পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে ওজোন লেয়ারের যদি ক্ষয় হয়, তাহলে সেটা শুধুমাত্র জীবকুলের জন্য নয়, জড় জাতির জন্যও এটা যথেষ্ট ক্ষতিকারক। এই যে ওজোন লেয়ারের ক্ষয়, প্রশ্ন হচ্ছে যে এই ওজোন লেয়ারের ক্ষয় হলো কেমন করে? সেটা নিয়ে যখন গবেষণা চললো, দেখা গেল যে দুটো গ্যাসীয়, বেশ কিছু গ্যাসীয় পদার্থের নাম সামনে এলো। তার মধ্যে একজন হচ্ছে সিএফসি। সিএফসির পুরো কথা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। কার্বন। দেখো নামটার মধ্যেই রয়েছে ক্লোরো, ক্লোরো মানে ক্লোরিন, ফ্লুরিন, কার্বন। তাহলে কার্বনের একটি যৌগ যার মধ্যে ক্লোরিন এবং ফ্লুরিন রয়েছে। ঠিক আছে, এই যে ক্লোরোফ্লুরোকার্বন এ ওজোন স্তরের ক্ষতি করে। কিভাবে করে এবার চলো সেটা আমরা একটুখানি দেখি। আচ্ছা, কি বললাম? ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি ওই একইভাবে ইউভি রে শোষণ করে তৈরি করে একটা সক্রিয় ক্লোরিন পরমাণু। কেমন? এবার এই যে সক্রিয় ক্লোরিন পরমাণু এই ওজোনের সাথে বিক্রিয়া করে, O3 এর সাথে বিক্রিয়া করে। আমি ক্লোরিনটাকে অন্য রঙে আঁকবো। কেন আঁকবো সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে। এই হচ্ছে ক্লোরিন। এটাকে কি নাম বললাম? এটা নাম হচ্ছে সক্রিয় ক্লোরিন। ওজোন অণুর সাথে এই সক্রিয় ক্লোরিন বিক্রিয়া করে একে ভেঙে ফেলে। কি তৈরি করে? অক্সিজেন অণু, আর তৈরি করে ClO, ক্লোরিন মনোক্সাইড তৈরি করে, ক্লোরিন মনোক্সাইড। এবার এই যে ক্লোরিন মনোক্সাইড তৈরি হলো, এই যে ক্লোরিন মনোক্সাইডটা তৈরি হলো, সেখানে ক্লোরিন, এই যে ক্লোরিন, তাহলে এই ক্লোরিন মনোক্সাইড আবার একটা ওজোন অণুর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে জানো? তৈরি করবে, দেখো আবার অক্সিজেন, দু অণু অক্সিজেন। আর এই ক্লোরিনটা কি হলো? এই ক্লোরিনটা আবার Cl রূপে চলে এলো। বুঝতে পারছো? 3 আর 1 4, 2 2 4 অক্সিজেন তৈরি করলো, আর এই যে ক্লোরিনটা ছিল সেই ক্লোরিনটা আবার ফিরে এলো। এটার জন্যই তোমাদের রংটাকে আমি আলাদা করেছিলাম, এটা বোঝানোর জন্য যে তাহলে এই প্রথম এই যে ক্লোরিনটা, এই যে সক্রিয় ক্লোরিন, এই সক্রিয় ক্লোরিন কি করলো? প্রথমে ওজোন অণুর সাথে যুক্ত হয়ে তৈরি করলো একটা অক্সিজেন অণু আর ক্লোরিন মনোক্সাইড ClO। সেই ClO কি করলো? আবার একটা ওজোন অণুর সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করলো, এবং ক্লোরিন, এই ক্লোরিনটা সেই সক্রিয় ক্লোরিন আবার তৈরি হলো। এবার দেখো এই সক্রিয় ক্লোরিনটা তো বসে থাকবে না। বসে থাকবে কি? বসে থাকবে না। এই সক্রিয় ক্লোরিনটা আবার একটা ওজোন অণুর সাথে বিক্রিয়া করবে তো, করে কি তৈরি করবে? অক্সিজেন তৈরি করবে আর ক্লোরিন
মনোক্সাইড তৈরি করবে। আবার এই ক্লোরিন মনোক্সাইডটা আবার চলে যাবে আরেকটা অক্সিজেন ওজোন অণুর সাথে বিক্রিয়া করতে, ওজোন অণুর সাথে বিক্রিয়া করে আবারও ওজোনকে অক্সিজেনে পরিণত হবে এবং আবার সেই সক্রিয় ক্লোরিনকে আমরা ফেরত পাবো। তাহলে এই কথাটা কি আমরা বলতে পারি না যে একটা সক্রিয় ক্লোরিন পরমাণু সেটা লক্ষাধিক ওজোন অণুকে নষ্ট করতে পারে? বোঝা গেছে? এই শব্দটা তুলে, এই লাইনটা তুলে তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে ব্যাখ্যা করো কিভাবে একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণুকে নষ্ট করতে পারে বা বিনষ্ট করে। বুঝতে পেরেছো? তাহলে এবারে এই যে সিএফসি, এই সিএফসি আসলে কোথা থেকে এলো? দেখো, আমরা যে প্রতিদিন যে এসি ব্যবহার করি, যে রেফ্রিজারেটর ব্যবহার করি, সেখানে হিমায়ক রূপে এই সিএফসি ব্যবহার করা হতো, কেমন? তারপরে অগ্নি নির্বাপক যন্ত্রের উপাদান হিসাবে বা ক্লিনিং এজেন্টে যে বিভিন্ন জায়গাতে যে সিএফসি গুলো ব্যবহার করা হয়, সেই সিএফসি গুলো আসলে অবিকৃত অবস্থায় এবং এরা খুব নিষ্ক্রিয় হয়, অবিকৃত অবস্থায় থাকে দীর্ঘদিন ধরে। এরা নিচে থেকে ওপরের দিকে গিয়ে ওজোন লেয়ারের কাছে এসে দাঁড়িয়ে পড়ে, তারপর সেখানে ওজোন লেয়ারকে এভাবে আস্তে 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 নষ্ট করে দেয়। এটা তো গেল একটা দিক। এবারে আসবো আমরা দ্বিতীয় যে গ্যাসীয় পদার্থের কথা তোমাদেরকে বলেছিলাম তার কথা। দেখো, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের নাম তোমরা জানো। এই নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড গুলো কি কি? যেমন ধরো N2O, যেমন ধরো NO, NO2, N2O3, N2O5 ইত্যাদি, কেমন? এবার এদের নামগুলো একটু বলে নি, চলো। এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড। এদের মধ্যে এই যে প্রথম তিনটে গ্যাসীয় পদার্থ, এরা ওজোন লেয়ার ধ্বংসের জন্য দায়ী। তার মধ্যে সবচাইতে বেশি মারাত্মক যে ক্ষতি করে সে হচ্ছে NO। NO, NOর নাম কি? NO হচ্ছে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। এই যে নাইট্রিক অক্সাইড, এ কি করে? ওজোনের সাথে বিক্রিয়া করে প্রথমে তৈরি করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন, ঠিক আছে? তারপর এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা, তোমাদের মনে আছে সক্রিয় অক্সিজেন যে তৈরি হয়, অক্সিজেনকে ভাঙলে সক্রিয় অক্সিজেন তৈরি হয়, সেই সক্রিয় অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে অক্সিজেন এবং NO। তাহলে NOটা আবার ফিরে এলো। খেয়াল করে দেখো, NO নিয়ে কাজ শুরু করেছিলাম, NO আবার ফিরে এলো। তাহলে এই NOটা, এই নাইট্রিক অক্সাইডটা আবার কোনো ওজোনের সাথে বিক্রিয়া করে সেই ওজোন অণুগুলোকে ভেঙে ফেলবে। বোঝা গেছে? তাহলে কি হচ্ছে? এই যে নিরন্তর অক্সিজেন থেকে ওজোন এবং ওজোন থেকে অক্সিজেন এই যে তৈরি হয়েছিল, এই যে ভারসাম্যটা, এটা তো রক্ষা হচ্ছিল যে একজন অপরটিতে পরিণত হয়েছিল বলে। কিন্তু সিএফসি, নাইট্রিক অক্সাইড ইত্যাদি এদের অবস্থানের জন্য কি হলো যে ওজোন লেয়ার ক্রমশ যতটা তৈরি হচ্ছে তার থেকে বেশি ধ্বংস হচ্ছে, ফলত ওজোন স্তরের ক্ষয় হচ্ছে। এবার বলি যে NO ওখানে গেল কি করে? ওখানে তোমাদের বলেছিলাম যে ওটা হচ্ছে শান্ত মণ্ডল, সেখান দিয়ে প্রচুর জেট প্লেন যায়। ওই যে জেট প্লেন যাওয়ার সময় যে বজ্র পদার্থগুলো নির্গত করে, গ্যাসীয় বজ্র পদার্থগুলো, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এরা, যারা কিনা ওজোন লেয়ারকে সরাসরি ধ্বংস করে। ঠিক আছে? এবার এর থেকে বাঁচার কি উপায়? এর থেকে তো বাঁচার উপায় আমাদেরকে ভাবতেই হবে। কারণ দেখো, ওজোন স্তর ধ্বংস হলে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের ক্ষেত্রে বিভিন্ন চামড়ার রোগ হবে। চামড়ার ক্যান্সার হতে পারে, মেলানোমা হতে পারে, আমাদের চামড়ার রং তামাটে হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে বা কমে যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এই সমস্যাগুলো কাদের ক্ষেত্রে হবে? মানুষের ক্ষেত্রে হবে। শুধু তাই না, উদ্ভিদের ক্ষেত্রেও তারাও বিভিন্ন রকম সমস্যায় পড়বে। কি কি ধরনের সমস্যা হতে পারে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া যদি ব্যাহত হয় তাহলে শস্যের উৎপাদন কমে যাবে, পাতার রং চেঞ্জ হয়ে যাবে, বীজের অঙ্কুরোদ্গম বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই না, এই যে ইউভি রশ্মির প্রভাবে এই মাটির ক্ষতি হতে পারে, জলবায়ুর ক্ষতি হতে পারে। এই নানা রকম ক্ষতির হাত থেকে বাঁচিয়ে রাখে ওজোন স্তর। তাহলে এই ওজোন স্তরকে বাঁচিয়ে রাখার জন্য 5 বছর পরে, মানে 1982 পরে 1987 খ্রিস্টাব্দে মন্টিল প্রোটোকল স্বাক্ষরিত হয়, যেখানে এই চুক্তি করা হয়, সেটা একটা বহুদেশীয় চুক্তি করা হয়। সেখানে বলা হয় যে ক্রমশ ক্লোরোফ্লুরোকার্বনের পরিমাণ বা ব্যবহার করা আমাদেরকে কমিয়ে ফেলতে হবে এবং এমন জিনিসগুলো আমরা ব্যবহার করব না যেখান থেকে ক্লোরিন উৎপন্ন হয়।
এইভাবে আমরা আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করেছিলাম। এরপর আমরা আসবো গ্রিন হাউসে। গ্রিন হাউস, প্রথমে বলি যে এই গ্রিন হাউসটা কি জিনিস। দেখো, শীতের দেশে উষ্ণতা খুব কমে যায় এবং শীতকালে উষ্ণতা আরো কমে যায়। ওই কম উষ্ণতাতে গাছের পক্ষে বেঁচে থাকাটা সম্ভব হয় না। সেজন্য ওদেশের মানুষ গাছকে বাঁচিয়ে রাখার জন্য কাঁচের ঘর তৈরি করে। এই কাঁচের ঘরে একবার উষ্ণতা প্রবেশ তো করতে পারে, কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে না। ফলত কাঁচের ঘরটা ক্রমশ ক্রমশ আরো বেশি গরম হতে থাকে, উষ্ণ হতে থাকে, যে উষ্ণতায় গাছ ভালোভাবে বেঁচে থাকে। তো তাহলে এটা করা হয়েছিল একটা ভালো কিছুর কথা ভেবে। তার সাথে পৃথিবীর গ্রিন হাউস গ্যাসের কি সম্পর্ক সেটা আমরা একটুখানি আলোচনা করবো। প্রথমে বলে দিই, দেখো গ্রিন হাউস গ্যাস কোনগুলো। এখানে যে তোমরা নাম দেখতে পাচ্ছ, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেনের অক্সাইড, তারপরে সালফারের ফ্লুরাইড ইত্যাদি, এই গ্যাসগুলো খুব মানে গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। এবার এরা গ্রিন হাউস গ্যাস নামে কেন পরিচিত সেটা আমরা একটু দেখি। দেখো, এই হচ্ছে আমাদের পৃথিবীর ছবি। সূর্য থেকে বিভিন্ন কি হয়, আলো এসে পড়ে, ঠিক আছে। এবার সূর্য থেকে তাপ আসে, আলো আসে, যা কিনা আমাদের বাঁচিয়ে রাখে, তাই তো। আলো, তাপ, উষ্ণতা এগুলো সবই আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। এবার এই যে সমস্ত গ্যাসীয় পদার্থগুলো রয়েছে, এরা কি করে, এই উষ্ণতা, আসলে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যে সকালবেলা পৃথিবী সূর্যের তাপে গরম হবে এবং রাত্রেবেলা ওই তাপটা ছেড়ে দেবে এবং পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হবে। যত রাত হবে, যত রাত বাড়বে, তত শীতলতা বাড়বে। কিন্তু যেটা দেখা যায় যে দিনের বেলা যে তাপ গ্রহণ করেছিল এই গ্যাসীয় পদার্থগুলো, সেগুলো তারা বিকিরিত না করে তারা সেই উত্তাপটাকে ধরে রাখে এবং বিকীর্ণ করে নিচের দিকে, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে। তার ফলে কি হয়, তার ফলে ভূপৃষ্ঠ ক্রমশ ক্রমশ গরম হতে থাকে। এই যে ভূপৃষ্ঠ বা পৃথিবী যে গরম হয়ে যাচ্ছে, এটাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং এর যে এফেক্ট, সেটা সাংঘাতিক। কি হয় গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, দেখো এমনিতেই তো গরম প্রচুর বেড়ে গেছে। 1-2 ডিগ্রি টেম্পারেচারও যদি বেড়ে যায়, তার মানে সেটার সরাসরি প্রভাব মানুষের উপরে, বিভিন্ন প্রাণীর উপরে, ফসলের উপরে, মাটির উপরে, জলের উপরে, মানে মোদ্দা কথা সবকিছুর উপরে এটা এসে সরাসরি এটা এফেক্ট করে। কি রকম, দেখো, এই যে হিমবাহ রয়েছে, এই হিমবাহগুলো যদি পৃথিবী উষ্ণ হয়ে ওঠে, তাহলে হিমবাহ কি দিয়ে তৈরি, বরফ দিয়ে তৈরি। সেই বরফগুলো কি হয়ে যাবে, গলে যাবে, গলতে শুরু করবে। এমনিতেই পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে এই যে হিমবাহ গলে কিসে পরিণত হবে, জলে পরিণত হবে। তাহলে এই জলটা কোথায় যাবে, পৃথিবীর জলরাশিকে আরো বেশি বৃদ্ধি করলো। এই জলরাশি বৃদ্ধি পাওয়ার পর কি হবে, স্থলভাগের উপরে এই জলভাগ চলে আসবে। তার মানে স্থলভাগগুলো কি হবে, উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো জলমগ্ন হবে। তার মানে বেশ কিছু দেশ তারা জলের নিচে চলে গেল। আর বাকি কি হতে পারে, সমুদ্রের জল কেমন, সমুদ্রের জল নোনা। সমুদ্রের এই নোনা জল যখন মাটিতে এসে পড়বে বা মাটিকে আক্রান্ত করবে, সেই নোনা মাটিতে কি ফসল ভালো হবে, সেই নোনা মাটিতে ফসল হবে না। তার ফলে না খেতে পেয়ে মরে যাওয়ার জোগাড় হবে। এমনিতেই গ্রিন হাউসের ফলে পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে, তাতে করে নানা রকম মারণ রোগ, ক্রান্তীয় রোগ, এগুলো তো এর প্রকোপ তো বাড়ছেই। তার সাথে জলের এই সমস্যা, খাদ্য স্বাদু জল যেগুলো, সেই স্বাদু জল কমে যাবে এবং নোনা জল যেগুলো আমরা খাই না, তার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে যেরকম ফসলের ক্ষতি, সেরকম মানুষেরও ক্ষতি। তাহলে এর হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে ফেলতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে না ফেললে এই কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদির পরিমাণ কমবে না। প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, অরণ্য ছেদন রোধ করতে হবে। কেন, কারণ গাছ তোমরা জানো কার্বন ডাই অক্সাইডের শোষক। সুতরাং যত বেশি গাছ লাগানো হবে, তত কার্বন ডাই অক্সাইড কি হবে, অ্যাবজর্ব হবে। আর সিএফসির যে ব্যবহার, ক্লোরো ফ্লুরো কার্বনের যে ব্যবহার, সেটা ধাপে ধাপে কমিয়ে ফেলতে হবে। অর্থাৎ পৃথিবীকে সবুজ করে তুলতে হবে, তবে গিয়ে আমরা এই গ্রিন হাউসের হাত থেকে বাঁচতে পারি। আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। এবার আমরা এই অংশটুকু থেকে কেমন প্রশ্ন আসে সেটা নিয়ে একটু আলোচনা করব। চল, একদম প্রথম প্রশ্নে আমরা যাই। দেখো, প্রথম প্রশ্নটা বলেছে, আচ্ছা প্রশ্ন উত্তরে যাই আমরা। প্রথম প্রশ্নটা বলা হয়েছে, সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় সেটি কোনটি। সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় সেটা কোনটা, সেটা কোনটা দেখো কি কি উত্তর আছে, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। সিএফসি দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়, ওজোনোস্ফিয়ার। ওজোন লেয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ঠিক আছে, 2 নম্বর প্রশ্নে যাও। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কি কি আমাদের অপশন আছে দেখো, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। উষ্ণতম স্তর কোনটা হবে এর মধ্যে? নিশ্চয়ই তোমরা বলে ফেলতে পেরেছো, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নেক্সট এসো, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টির কারণ কি? কতগুলো বিক্রিয়া আছে দেখো, রাসায়নিক বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া, তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। অবশ্যই এটা একটা রাসায়নিক বিক্রিয়া, কিন্তু কেমন রাসায়নিক বিক্রিয়া? আলোক রাসায়নিক বিক্রিয়া। আলোক কেন? কারণ আলো পড়বে, সেখান থেকে ইউভি রে, সেখান থেকে ইউভি রে অ্যাবজর্পশন, তারপরে রাসায়নিক বিক্রিয়াটা হবে। মনে আছে নিশ্চয়ই তোমাদের বিক্রিয়াটা? তো তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো আলোক রাসায়নিক বিক্রিয়া। নেক্সট দেখো, উষ্ণতা বাড়ার সাথে সাথে কোন স্তরে উষ্ণতা এবং চাপ উভয়ে কমে যায়? আচ্ছা, এখানে বলি, এটা হয়তো উষ্ণতা হবে না, এটা প্রশ্নটা ভুল আছে, প্রশ্নটা হবে উচ্চতা। প্রশ্নটা ঠিক করে নেবে তোমরা। উচ্চতা বাড়ার সাথে সাথে কোন স্তরের উষ্ণতা এবং চাপ উভয়ে কমে যায়? অপশনে দেখো কি কি আছে, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। কি কি কমছে? উষ্ণতা কমছে, চাপ তো যত যে লেয়ারেই যাব, যত উপরের দিকে উঠতে যাব, চাপ তো কমতেই থাকে। এখানে আমার কি ওয়ার্ড হচ্ছে উষ্ণতা, অর্থাৎ টেম্পারেচার কমবে। টেম্পারেচার কমে কোথায়? তোমরা জানো দুটো জায়গায় টেম্পারেচার কমতে থাকে, একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, একটা হচ্ছে মেসোস্ফিয়ার। উত্তরে কি আছে? অপশনে আছে মেসোস্ফিয়ার, তাহলে মেসোস্ফিয়ার হবে এর উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। বলেছে কোনটি ওজোন স্তরের ক্ষয় করে না? কোনটি ওজোন স্তরের ক্ষয় করে না? কি কি আছে? NO, N2O, CO2, CFC। তাহলে খেয়াল করে দেখো, নাইট্রোজেনের অক্সাইড এবং CFC তারা প্রত্যেকেই ওজোন স্তরের ক্ষয় করে। কার্বন ডাই অক্সাইড এখানে সেই উত্তর, যারা ওজোন লেয়ারের ক্ষতি করে না। নেক্সট হচ্ছে, সৌর বিকিরণের যে রশ্মিটি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, গ্রিন হাউস এফেক্টের জন্য যে দায়ী সে হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি বা IR রেডিয়েশন। পরবর্তী প্রশ্নে যাই চলো। প্রথম প্রশ্নটা দিয়েছে, বায়ুমণ্ডলে অবস্থিত একটি গ্যাসের নাম করো যা গ্রিন হাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলে অবস্থিত একটি গ্যাস যা গ্রিন হাউস গ্যাস না। উত্তর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে থাকা সত্ত্বেও এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নে যাই চলো। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায়? আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যেগুলো খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। তৃতীয় প্রশ্নে যাই আমরা। ওজোন স্তরের ক্ষতির জন্য CF2Cl2 এর কোন পরমাণুটি দায়ী? এটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা একটা ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে এই ক্লোরোফ্লুরোকার্বনের কোন পরমাণুটি দায়ী? কোন পরমাণুটি হবে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে ক্লোরিন পরমাণুটি দায়ী। দ্বিতীয় চলে এসো, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন। এটি একটি জৈব গ্যাস এবং যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। পরের প্রশ্নে চলে এসো, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম বলো। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে যারা, তারা কোন গ্যাস? তারা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তার মধ্যে আমরা যে কোনো গ্যাসের নাম বলতে পারি, যেমন কার্বন ডাই অক্সাইডের নাম বলতে পারি, মিথেনের নাম বলতে পারি ইত্যাদি। এরপরে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? নিশ্চয়ই তোমরা বলতে পারবে, উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। নেক্সট হচ্ছে, ওজোন গ্যাসের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? উত্তর হলো ডবসন। ডবসন এককে প্রকাশ করা হয়। এই প্রশ্নটা তোমাদের প্রায় কোশ্চেন পেপারের মধ্যে থাকে। নেক্সট হচ্ছে, প্রাকৃতিক সানস্ক্রিন কাকে বলা হয়? প্রাকৃতিক সানস্ক্রিন, সানস্ক্রিন যেগুলো আমরা মাখি আর কি, হ্যাঁ, তো প্রাকৃতিক সানস্ক্রিন কে? প্রাকৃতিক সানস্ক্রিন হলো ওজোন স্তর, কারণ ওজোন স্তর ইউভি রশ্মিকে সরাসরি আমাদের কাছে পৌঁছতে দেয় না। তাহলে প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ওজোন স্তরকে। আর একদম লাস্ট প্রশ্ন দিয়েছে দেখো, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ফসলের উৎপাদন ব্যাহত হবে কেন? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ফসলের উৎপাদন ব্যাহত হবে কেন? এটা একটু বড় প্রশ্ন, যেটা আমি তোমাদের একটু আগে আলোচনা করেছিলাম, যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হবে? হিমবাহ গলে যাবে, গলতে থাকবে, তাহলে বরফ গলে জলে পরিণত হবে, জলস্ফীতি দেখা যাবে। জলস্ফীতি যদি দেখা যায় তাহলে এই জলরাশি কি করবে? স্থলরাশিকে গ্রাস করবে। তাহলে এই স্থলে অবস্থিত যে কৃষি জায়গা, কৃষি জমি, সেগুলো ক্রমশ নোনা
মাটিতে পরিণত হবে, নোনা মাটিতে ফসল ভালো হয় না, ফলত ফসলের উৎপাদন ব্যাহত হবে। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো তোমরা। কেমন প্রশ্ন হয় সেটাও দেখলে, ছোট বড় মাঝারি মোটামুটি যে প্রশ্নগুলো মোটামুটি আসে সেগুলো সবগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম। আজকের ক্লাসটা এই অবধি। ধন্যবাদ।